নমস্কার বন্ধুরা, আজ 23শে সেপ্টেম্বর 2024, প্রায় 12টা বাজতে যায়। মানে কালকে 24শে অগস্ট, বারবার ভুল করছি, আসলে অগস্ট থেকে না বেরোতে পারছি না একদম। মন থেকে সেই 9ই অগস্টের আশেপাশেই থেকে গেছি এবং সেখান থেকে কিছুতেই বেরোতে পারছি না, বরং বলতে পারেন যে পরিস্থিতি বেরোতে দিচ্ছে না। সারা দিন ধরে কাজ করছি বটে, কিন্তু মনটা কিরম জানি 9ই আগস্টের আশেপাশে থেকে যাচ্ছে। তাই সেপ্টেম্বর যে একটা গোটা মাস চলে গেছে বুঝতেই পারছি না। আমাদের মনের অবস্থা কি বলুন তো, আমরা ঠিক যেদিনকে মৃত্যু হয়েছে তার পরদিন আটকে গেছি। আমি একটা লেখা শুরু করেছি তিলোত্তমার ডায়েরি বলে। সেই তিলোত্তমার ডায়েরি আমি 10ই আগস্টের উপর আর এগোতে পারিনি এখনো পর্যন্ত। ভেবেছিলাম যে পুরো সময়টাকে আস্তে আস্তে লিখবো, কিন্তু লিখে উঠতে পারছি না। একটা জায়গায় গিয়ে চোখে জল এসে যাচ্ছে এবং হাতে কিরকম যেন একটা অদ্ভুত সেন্সেশন হচ্ছে। কেমন মনে হচ্ছে মোবাইলটা ছুঁড়ে ফেলে দিই, কেমন মনে হচ্ছে ল্যাপটপে যখন টাইপ করছি মনে হচ্ছে ল্যাপটপটা ভেঙে ফেলি। মানে এতটা মাঝে মাঝে নিজের মধ্যে ফ্রাস্ট্রেটেড লাগছে। আজকে কয়েকটা স্পেসিফিক পয়েন্ট বলবো। প্রথমে যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের যে বর্তমান শাসক দল প্রথম দিন থেকে একটা কথাতে একদম স্ট্রিক্ট ছিল যে আমরা সিবিআই তদন্ত চাই, যদি প্রয়োজন হয় সিবিআই কে তদন্ত দিয়ে দেয়া হোক, আমাদের কিছু লুকোনোর নেই। তার পরবর্তীকালে বলা হয়েছিল যে রবিবার অবধি, ঘটনাটা ঘটেছিল শুক্রবার দিন, 9ই আগস্ট ছিল শুক্রবার, তো পরের রবিবার অবধি তাদের সময় দেয়া হোক, কিন্তু আলটিমেটলি মঙ্গলবার দিন সেটা সিবিআই এর হাতে হাইকোর্টের রায় অনুযায়ী চলে যায়। তো তখনও বলা হয়েছিল সিবিআই এবার হাতে নিয়েছে, আমাদের তো লুকোনোর কিছু নেই। আমরা চেয়েছিলাম হয়তো আমরা রবিবার অবধি টাইম পেলে আমরা অপরাধীকে ধরে দিয়ে দিতাম আপনাদের কাছে, কিন্তু সেটা হয়নি। তাই সিবিআই এবার যে তদন্ত করবে আমরা তদন্তের সঙ্গে থাকব। কিন্তু এখন আমরা একটা অদ্ভুত জিনিস দেখতে পাচ্ছি, জানেন তো, আমরা তো আমাদের যে প্রোটেক্ট দ্য ওয়ারিয়ার যে ডক্টরস অর্গানাইজেশন এবং তার সাথে জয়েন্ট যে ফোরাম আছে এবং জুনিয়র ডাক্তাররা সবাই আলাদা আলাদা করে যে সুপ্রিম কোর্টে যে সুমোটো যে তত্ত্বাবধানটা চলছে এই মামলার, সেই তত্ত্বাবধানে আমরা যে উকিল দিয়েছি, সেই উকিলরা যার বিরুদ্ধে লড়ছে সেই রাজ্য সরকার এত সংখ্যা এবং এত বিপুল অর্থ ব্যয় করে উকিল দিচ্ছে, তাদের মেন টার্গেটই হচ্ছে যে পিছিয়ে নিয়ে যাওয়া। 23 তারিখে মানে আজকে সোমবার, আজকে হিয়ারিং এ জানানো হলো যে 27 তারিখে হবে না, তার জায়গায় 30 তারিখে হিয়ারিং হবে। অলরেডি 4 দিনের মতো পিছিয়ে গেল। এবং 27 তারিখ কেন হবে না, তার কারণ একজন এই যে উকিল যারা আছেন, প্রায় বোধহয় 35 জন এখন উকিল আছেন, তাদের মধ্যে একজনের মায়ের অপারেশন, এবং এটা তার মানে প্ল্যান সার্জারি, একটা প্ল্যান সার্জারি। আমি যে মাননীয় বা মাননীয়া এই অ্যাপিলটা করেছেন তার প্রতি এবং তার মায়ের প্রতি চিকিৎসক হিসেবে সম্পূর্ণ সহযোগিতা রেখে বলছি, যেটা একটা প্ল্যান সার্জারি নইলে 21-এ ডিক্লেয়ার্ড হয় না বা তার আগে ডিক্লেয়ার্ড হয় না যে 27 তারিখে 27 তারিখে সার্জারিটা হবে, 23 তারিখে তার জন্য আমি ডেট পিছিয়ে নিচ্ছি। তার মানে এটা প্ল্যান, এটা এমার্জেন্সি সার্জারি নয়। এমার্জেন্সি সার্জারি হলে আমি মেনে নিতাম যে এটা এখনই হয়েছে, কিন্তু তার জন্য তো আমি 4 দিন আগে ডেট পেছাতে বলবো না। 23 তারিখ তো আমি সেটা বলবো না, তার মানে সার্জারিটা প্ল্যান হয়েছে আরো নিশ্চয়ই তার কিছুদিন আগে। সুতরাং এই প্ল্যান সার্জারির জন্য আমি কেন একটা এই রকম মামলা, যেটার অ্যাপিল সারা পৃথিবীব্যাপী হচ্ছে, সারা পৃথিবী আলোড়িত হয়ে গেছে, উদ্বেলিত হয়ে গেছে এর ভয়াবহতায়, সবাই কাঁপছে থরথর করে, ডাক্তার কমিউনিটি যেখানে ভয়ঙ্কর ভাবে ক্ষেপে রয়েছে, লিটারালি আমরা তো ক্ষেপে রয়েছি বলা যায়। আমাদের মধ্যে তো একটা অদ্ভুত একটা জিনিস প্রবাহ হচ্ছে, মনে হচ্ছে যেন সেটা রক্ত নয়, আর মাঝে মাঝে মনে হচ্ছে বেরিয়ে গেলে বলে ভালো হবে। জিনিসটা এমন ভাবে প্রবাহ হচ্ছে না, মনে হয় যে এর থেকে শরীর থেকে বেরিয়ে গেলে বোধহয় শরীরটা শান্তি পাবে, কেউ একটা এসে আমার গলাটা কেটে দিই, আমি একটু মুক্তি পাই। এইরকম একটা সিচুয়েশনে আমাদের দিন কাটছে, আর সেই সময় একটা প্ল্যান সার্জারির জন্য একটা কোর্টের হিয়ারিং ডেট পিছিয়ে যাচ্ছে, একজন উকিল আসতে পারছেন না বলে অত জনের মধ্যে, এবং সেটা আমাদের মানতে হচ্ছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। তো আমরা মনে মনে ঠিক করছি যে আগামী শুক্রবার আমরা সমস্ত প্ল্যান সার্জারি ক্যান্সেল করব।
হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে। খুব খুব ভালোভাবে মেনে নেবেন তো আপনারা, তখন তো আপনারা আমাদের কষাই বলবেন। তো এই জিনিসটা যেটা জাস্টিসের জন্য হচ্ছে, এবং সম্ভবত এইটার কারণেই এতজন উকিলকে অ্যাপয়েন্ট করা হয়েছে, কিছুই না, প্রত্যেকেই এরপর তার নিজের নিজের কারণ দেখাবে। ব্যক্তিগত অসুস্থতা হতে পারে, পারিবারিক অসুস্থতা হতে পারে। এবার অসুস্থতার কাছে একটা ডাক্তার কমিউনিটি তো কিছু বলতে পারে না, কারণ তারা সেটা নিয়ে সারা জীবন চিকিৎসা করছে। তারা এটার ভ্যালু জানে, এটার ইম্পর্টেন্স জানে, যে একটা মানুষের অসুস্থতা কতটা কিছু, মানে একদম টিপিক্যাল সেন্টিমেন্টের ঘা যাকে বলে। এবার এই রকম সেন্টিমেন্টের ঘা দিয়ে যদি প্রত্যেকে এরকম 3 দিন করে পিছনে থাকে, তাহলে 35 × 3 কত হলো? 105 দিন হয়ে গেল। মানে বছর 365 দিনে প্রায় 1/3 বছর আমি এইভাবে পিছিয়ে দিতে পারবো। এবার ধরুন 1/3 প্রথমে এক একজনের পেছালাম, ধরুন পারিবারিক সমস্যা নিয়ে, তারপর আবার প্রতি 3 দিন করে পেছাবো ব্যক্তিগত সমস্যা নিয়ে। এরকম করতে করতে তো বছর ঘুরতে থাকবে। কোথায় পাবো জাস্টিস? কিভাবে পাবো জাস্টিস? তাই আমরা ঠিক করেছি যে শুক্রবার, আগামী শুক্রবার আমরা সবাই যারা যারা সার্জেন, আমি ব্যক্তিগতভাবে সার্জেন নই, যারা ব্যক্তিগত সার্জেন তারা বলেছেন যে প্ল্যান সার্জারি তারা করবেন না, তারা সেটা থেকে মুলতবি থাকবেন। কারণ আমাদের আর কোনো উপায় নেই। এগুলো করতে যে আমাদের খুব ভালো লাগছে তা নয়, আমাদের এর বাইরে কোনো উপায় নেই। আর জাস্টিস তাড়াতাড়ি আনার জন্য আমাদের এর বাইরে কোনো পথ আর জানা নেই। কারণ প্রত্যেকটা পথ বিভিন্নভাবে বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে এবং বন্ধ করে দেওয়া হচ্ছে। 2 নম্বর যে পয়েন্টটায় আমি আসি, সেটা হচ্ছে একটি ভাইরাল ভিডিও টেপ আমাদের এই পুরো আন্দোলনের সময় বাজারে এলো। বিরোধী দল, যারা বিরোধী সংগঠন বলে পরিচিত, তাদের দুজনের মধ্যে কথোপকথন। তার মধ্যে একজনকে আটক করা হলো, একজনকে গ্রেপ্তার করা হলো। আমি যদি খুব ভুল না করে থাকি, দুজনকেই গ্রেপ্তার করা হলো। তার মধ্যে একজন বিরোধী দলের একজন ইম্পর্টেন্ট যুব নেতার মধ্যে পড়েন। তার নামের সাথে কি বলবো, আমাদের এখনকার যে আন্দোলনের যে শব্দ তার মিল আছে। আমি নামটা সরাসরি বলছি না, আপনারা সবাই জানেন। তার মা নাকি স্টেজ 4 ক্যান্সারে ভুগছেন, তার স্ত্রী নাকি অন্তঃসত্ত্বা। সেই সময় তাকে ধরে নিয়ে যাওয়া হলো এবং বলে দেওয়া হলো এই যে ভিডিও টেপটি ওনারই গলা, এবং সেটা সম্বন্ধে 200% পুলিশ শিওর হয়ে ওনাকে গ্রেপ্তার করেছে এবং 10 দিনের রিমান্ড ওনাকে নেওয়া হলো। পরবর্তীকালে হাইকোর্টের অর্ডারে তাকে বেল দেওয়া হলো। মামলা কিন্তু ওনার বিরুদ্ধে এখন চলবে, এবং মামলার কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আপনারা জানেন কিনা জানি না। বেশিরভাগ ক্ষেত্রে বিদেশে যাওয়া যায় না। কোনো একটা জায়গায় জয়েন করতে গেলে সেখানে, মানে সরকারি জায়গায় যদি বিশেষ করে, সেখানে এনওসি দিতে হয় যে আমার বিরুদ্ধে কোনো মামলা চলছে না। অবশ্য আমি জানি না আমাদের মাননীয় এমপি এমএলএরা তো দিব্য বিদেশে চলে যাচ্ছেন, তাদের এগেন্সটে এত এত কেস থাকাকালীন। নিশ্চয়ই আইনের ফাঁক বহু জায়গায় আছে। যাই হোক, একজনের বিরুদ্ধে একটা মামলা চলাটাও তার কাছে কিন্তু কম, কি বলবো, বেইজ্জতের ব্যাপার নয়। তো উনি বেইজ্জত হলেন, এবং উনি বেইজ্জত হলেন না, সরকার বেশি বেইজ্জত হলো ওনাকে নিয়ে। সবচেয়ে বড় কথা, যখন হাইকোর্ট প্রশ্ন করে যে এই ভিডিও টেপ একজন বিরোধী দল, মানে একজন শাসক দলের প্রাক্তন মুখপাত্রর কাছে কি করে গেল। তিনি তো সবাইকে সবসময় একবার করে এতে আসেন যখন বলেন যে সবাই ফেলুদা হয়ে গেছে, বোমকেশ হয়ে গেছে, কিন্তু উনি তো একসাথে সবকিছু ফলো করছেন। ফেলুদা, বোমকেশ, প্রফেসর শঙ্কু, হ্যাঁ সবই উনি। ইভেন কাকাবাবুও উনি। ওনার কাছে তো কে কোথায় কথা বলছে তার টেপ, ভিডিও রেকর্ডিং সব চলে আসছে, যেটা হয়তো পুলিশের কাছে আসছে না। উনি দেখানোর পর পুলিশের কাছে যাচ্ছে। মানে কি প্রচন্ড পাওয়ারফুল এবং কি সাংঘাতিক তার নেটওয়ার্ক। হ্যাঁ, তিনি সাংবাদিক, একজন উচ্চ পোস্টে থাকা সাংবাদিক, কিন্তু দুটো মানুষের পার্সোনাল কথোপকথন তার কাছে কি করে আসে? ফোন কি ট্যাপ হয়েছিল? এবং যদি ফোন ট্যাপ করা থাকে তাহলে সেটা কি সরাসরি শাসক দলের কাছে চলে যাচ্ছে? মানে আমি যদি আমার ফোন ট্যাপ করা থাকে, আমি আমার যত পার্সোনাল কথাবার্তা বলছি সবাই সবকিছু শুনতে পাচ্ছে। মানে একটা গ্রুপ সেটাকে শুনতে পাচ্ছে, সেটাকে মনিটর করছে। এ তো সাংঘাতিক ব্যাপার। অথচ এটা নিয়ে হাইকোর্ট প্রশ্ন তুললেও এখনো পর্যন্ত এই প্রাক্তন মুখপাত্রকে কিন্তু কোন রকম কোন জিজ্ঞাসাবাদ পুলিশ করেছে বলে এই কারণে আমার জানা নেই। উনি একটা সময় একটা পার্টিকুলার কেলেঙ্কারিতে
জেলেও থাকিয়েছেন, অনেকদিন জেলে কাটিয়েছেন, ওনার অনেক রকম অভিজ্ঞতা আছে। সে সময় উনি অনেক রোগা হয়ে গেছিলেন, ইদানিং স্বাস্থ্য ভালো হয়েছে একটু। তো যাই হোক না কেন, এবং ওনাকে নিয়ে আমি একটা এপিসোডই এক সময় করেছিলাম। তো এই যে জিনিসটা হচ্ছে, বিরোধী নেতাদের ফোন ট্যাপ করা, তাদের কথাবার্তা শোনা, এবং উনি কিন্তু এই সময় বলেছেন যে দেখুন সবকিছু হয়েছে, কিন্তু এই গলাটা যে ওই ভদ্রলোকের নয় এটা কিন্তু কেউ প্রমাণ করেনি। তার মানে উনি 100% শিওর এটা ওনার গলা, পুলিশও 100% শিওর এটা ওনার গলা, অথচ হাইকোর্ট ওনাদের জামিন দিয়ে দিচ্ছে এবং ওনাকে ওনার সোর্স ডিক্লেয়ার করতে বলছেন, সেটা কিন্তু উনি করছেন না, বা সেটা নিয়ে কোনো মাথা ব্যথা কারণ নেই। ভারী আশ্চর্য ব্যাপার না? তারপরে এই মানুষটাকে নিয়ে আমার একটা 3 নম্বর জায়গা, সেটা হচ্ছে এই যে একটা ভয়াবহ বন্যা হলো, বলা হচ্ছে একটা ম্যান-মেড বন্যা, একটা বিরাট অ্যামাউন্ট অফ জল নাকি ছাড়া হলো, এবং যে জায়গাগুলো ঘাটাল, পাঁশকুড়া, উদয়নারায়ণপুর, মানে হুগলি এবং মিদনাপুরের একটা বিস্তীর্ণ অঞ্চল ভয়াবহভাবে প্লাবিত হলো। মানে একটা দোতলা বাড়ির একতলা পর্যন্ত জলে চলে গেছে, গলা অবধি সাংবাদিকরা হাতে মাইক নিয়ে যাচ্ছে মানুষের সাথে, মানুষের সমস্যার সাথে কথা বলার জন্য। এত বড় একটা বন্যা হয়ে গেল, যে বন্যার একটা আঁচ পর্যন্ত একদিন আগেও পাওয়া যায়নি। এত ভয়াবহ বৃষ্টি কিন্তু আমাদের এখানে অন্তত হয়নি। ঝাড়খণ্ডে হয়েছে কিনা আমি জানি না, অন্তত কোনো ঝাড়খণ্ডের কোনো নিউজ চ্যানেলে এটা বলা হয়নি যে পৃথিবীর মানে ইতিহাসের একটা অন্যতম সেরা বৃষ্টি হতে চলেছে, বা অনেক দিন ধরে বৃষ্টি হতে চলেছে, সেরকম কিন্তু কোনো মেনশন নেই। 2009-এর পর এটা সবচেয়ে বড় বন্যা, মানে বলা যায় বর্তমান রাজ্য সরকারের আমলে সবচেয়ে বড় বন্যা এটা। এবং কাকতালীয়ভাবে এই স্বাধীনতার পরবর্তীকালে, নৌ বিদ্রোহকে বাদ দিলে স্বাধীনতার পরবর্তীকালে এইটা হচ্ছে সবচেয়ে বড় সাধারণ মানুষের বিদ্রোহ এবং আন্দোলন যেটা পথে নেমেছিল। দুটো কি কাকতালীয় দেখুন, সবচেয়ে বড় বন্যা শাসকের আমলে আর সবচেয়ে বড় আন্দোলন শাসকের আমলে একই সাথে প্রায় কাছাকাছি সময় হলো। এখানে প্রশ্ন থাকে যে সত্যি আপনি তো ঠিকই বলছেন না তো, এটা ম্যানমেড বন্যাই নয় তো? আগে থাকতে ইনস্ট্রাকশন দিয়ে ফোন করে চালিয়ে দেওয়া হয়েছে, তারপর বলা হচ্ছে যে বন্যা আসবে। কারণ যখন জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথোপকথন হচ্ছে, সেই সময় সেই কথোপকথন থেকে বেরিয়ে এসে উনি বলছেন যে বন্যা আসতে পারে একদিন পর। অথচ এত আগে থাকতে জানা সত্ত্বেও কোন রকম কোনো প্রিকশন নেওয়া গেল না, এই বন্যাটাকে অন্তত লোকজনকে ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচানো গেল না। আর সেখানে ওই রকম এক কোমর জলে নেবে বা এক হাঁটু জলে নেবে ত্রাণের ছবি ভরে গেছে একদম বিভিন্ন শাসক দলের লোকেদের পোস্টে। কেন বাবা? গোটা সরকারের তো এটা কাজ, যেমন আমাদের ডাক্তারি করাটা কাজ, বন্যা ত্রাণে যাওয়াটা তো তাদের কাজ। আমরা তো যেটা করছি সেটা তো অতিরিক্ত। আমাদের যে জুনিয়র ডাক্তাররা, যে সিনিয়র ডাক্তাররা বিভিন্ন জায়গায় গিয়ে ক্যাম্প করে করে যেটা করছে সেটা তো তাদের কাজ নয়, কিন্তু সরকারের তো কাজ। যারা সরকারকে ভোট দিয়েছে, যারা সরকারকে নিয়েছে, যারা দেয়নি ইভেনও, যারা বিরোধী তারাও কিন্তু তাদেরই হাতে পড়ে। ত্রাণমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পৌরমন্ত্রী, পূর্তমন্ত্রী, এরা কিন্তু শুধুমাত্র দলের মন্ত্রী নয়, এরা কিন্তু প্রশাসক। যে ভোট দিয়েছে তারও, যে ভোট দেয়নি তারও। তো তারা কেন এটা করবে না? 4 নম্বর পয়েন্টে আসি। এই সময় যে মানুষটা এক কোমর জলে নেমে ত্রাণ বিলি করছে, সেই মানুষটি আবার কলকাতায় ফিরে এসে নিজের একটা ভিডিও ক্যাসেট রিলিজ করছে, অডিও, এই মহালয়ার জন্য বা দুর্গাপুজোর জন্য। সেখানে গানের মধ্যে দিয়ে উনি লিখেছেন, দুটো আবার সুরও দিয়েছেন এবং গেয়েছেন যারা, তারা বাংলার স্বনামধন্য গায়ক গায়িকার মধ্যে পড়েন। সেইটাও আবার রিলিজ হয়ে যাচ্ছে এবং সেখানে রিলিজ অনুষ্ঠানে উনি বলছেন আমাদের প্রতিবাদ তো থাকবেই, কিন্তু এটা বিচ্ছিন্ন ঘটনা। চাইলে শুনতে পারেন, কেউ ওনার ইন্টারভিউটা শুনতে পারেন। অদ্ভুত লাগে মানুষকে, জানেন তো, অদ্ভুত মানুষের চরিত্র, মানুষের পরিবর্তন। একদিকে আমার প্রশাসন দায়িত্ব নিয়ে প্রমাণ লোপাট করছে, একদিকে আমার প্রশাসনের উকিলরা দায়িত্ব নিয়ে পেছাচ্ছে, একদিকে আমার যারা দোষী বলে মনে হচ্ছে তাদেরকে প্রাইস পোস্টিং দেয়া হচ্ছে বদলির নামে,
যাদেরকে একদম অপসারণ করার কথা, যাদেরকে কম্পালসারি ওয়েটিং এ রাখার কথা, যাদের এগেনস্টে ডিপার্টমেন্টাল এনকোয়ারি করার কথা, সেই পুলিশের সিপি, সেই ডিসি নট, এদিকে ডিএইচএস, ডিএমএস, এদের লিটারালি বেটার পোস্টিং করা হচ্ছে, শুধু জায়গাটা রদবদল করে দেওয়া হচ্ছে। আবার এরাই নাকি জাস্টিস চাইছে, এরাই নাকি ফাঁসি চাইছে, এরাই নাকি চাইছে তিলোত্তমার বিচার হোক। একদিন তো একবার তো উনি ভুল করে বলেই দিলেন তিলোত্তমার ফাঁসি চাই, ধর্ষিতার ফাঁসি চাই, দুবার বলে দিয়েছেন। মানে অ্যাকচুয়াল কথাটা মাঝে মাঝে বলে ফেলেন আর কি, ভেতরের মনের কথাটা। তিলোত্তমার ফাঁসি চাই, তিলোত্তমার ফাঁসি চাই মানে তিলোত্তমাকে নিয়ে যারা আন্দোলন করছে তাদের ফাঁসি চাই। আর আমার লোকেরা যাতে দুধে ভাতে থাকে, সবাই দুধে ভাতে থাকবে, সবাই উৎসবে যোগ দেবে, চারিদিকে জামা কাপড় কেনার হিড়িক পড়ে যাবে। স্বাভাবিক, সবার জীবনে মা একবারই আসেন বছরে। কি বলবো বলুন তো, বাঙালি হিসেবে আমিও তো এই দিনটার জন্য গোটা বছর অপেক্ষা করি। দশমীতে যেদিনকে বিসর্জন হয়ে যায়, কোথাও যেন আমারও মন কাঁদে। হ্যাঁ, হয়তো কখনো রেস্টুরেন্টে, কখনো মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ায়, যে জায়গাগুলোতে ঠাকুর নিয়ে যায়নি রয়েছে, কিন্তু ভেতরে ভেতরে তো দশমীর বিষাদটা তো আমাদের মধ্যে ছেয়ে যায়। এবং যখন আস্তে করে দুর্গা মায়ের সেই মূর্তিটা নদীতে পড়ে যাচ্ছে, গঙ্গায় পড়ে যাচ্ছে, সেই সময় চোখ বন্ধ করে আমরা একটাই কথা বলি, আসছে বছর আবার এসো মা। এবছর কেন জানি মনে হচ্ছে মা এবারে তুই আসিস না রে, এবারে তুই আসিস না। তুই যে মেয়েটাকে তোর কাছে টেনে নিলি এবং যে নৃশংস ভাবে তোর এই সমস্ত পুজো যারা তোর করে, তারা এইভাবে একটা নৃশংস হত্যাকে আক্ষরিকভাবে সমর্থন করে যাচ্ছে, শুধু মুখে একটা বুলি আওড়াচ্ছে যে আমরা বিচার চাই, আমরা জাস্টিস চাই, অথচ বলছে যে রাস্তায় লেখা থাকলে, রাস্তায় উই ওয়ান্ট জাস্টিস লেখা থাকলে তাতে আমাদের পুজো কালিমা লিপ্ত হবে। আর কত কালিমা চাই? বাড়ির বোন, বাড়ির মা ধর্ষিত হচ্ছে, হয়ে হত্যা হচ্ছে তাদের অফিসের মধ্যে, তাদের ওয়ার্কিং প্লেসে, এবং তার প্রমাণ লোপাটের চেষ্টা হচ্ছে গভর্নমেন্ট থেকে। আর কত কালিমা চাই? ছি ছি করছে। দিল্লিতে গেলে বিশ্বাস করবেন না, আমরা এই সুপ্রিম কোর্টের জন্য দিল্লিতে গেছিলাম, সেখানে বাঙালি শুনলে বাড়ি ভাড়া দিচ্ছে না, যে বাঙালিকে বাড়ি ভাড়া দেব না। একদিকে তো বাংলাদেশের ওই অবস্থা, কারণ ওরা শিওর নয় যে না বাংলাদেশের বাঙালি না পশ্চিমবঙ্গের বাঙালি। আর যখন আপনি কনভিন্স করছেন যে আমি পশ্চিমবঙ্গের বাঙালি, তখন এই কারণে দিচ্ছে না। ভাবা যায়? আপনি হয়তো যুক্তিতে বলতে পারবেন যে কেন দিল্লিতে কি হয়নি, নির্ভয়া কাণ্ড হয়নি, দিল্লিতে কি মেয়েরা খুব সেফ, সেখানে কি প্রবলেম নেই? না, সেটা কেউ বলছে না। কিন্তু কেউ এইভাবে প্রশাসনিক স্তর থেকে একটা খুন, একটা হত্যাকে ঢাকা দেওয়ার চেষ্টা করেনি। সেই ঢাকা দেওয়ার চেষ্টাটা হয়েছে আমাদের রাজ্যের প্রশাসনের তরফ থেকে এবং প্রশাসনের সর্বোচ্চ ব্যক্তির তরফ থেকে। এইখানটাতে প্রবলেম। কোন মুখ্যমন্ত্রী ঢাকার চেষ্টা করেনি, ঢাকার চেষ্টা করেছে এবং বাঁচানোর চেষ্টা করছে যারা হত্যাকারী তাদের। যে মানুষটা আজকে কাস্টাডিতে রয়েছে, যে অধ্যক্ষ, প্রাক্তন অধ্যক্ষ, তাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল 4 দিনের মাথায় ন্যাশনাল মেডিকেল কলেজে, এবং সেটা মাননীয়া নিজে মাইকে হাতে নিয়ে অ্যানাউন্স করেছিলেন যে ও পদত্যাগ করতে চাইছে, আমি ওকে সরিয়ে দিলাম, বদলে দিলাম। ভাবা যায়? আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এবার উৎসব করব হয়তো। উৎসবে তো ফিরতে বলেই দিয়েছেন, অনেকদিন আগে বলেছেন উনি। হয়ে গেছে অশৌচ, এবার উৎসবে ফিরে আসুন, আপনারা ফিরুন, আমরা ফিরবো না। আর দেখব যে কজন আমাদের সঙ্গে আছেন। এখনো পর্যন্ত কিন্তু
যা দেখেছি তাতে আমরা জানি যে আমাদের সাথে আরো অনেক মানুষ আছেন এবং অনেক মানুষ কাঁদছেন একইভাবে। একটা সিনেমার কথা খুব মনে পড়ছে, জানি না কেউ দেখেছেন কিনা, সির্ফ এক বান্দা কাফি হ্যায়। সেই সিনেমাটাতে একজন উকিলকে দেখানো হয়েছে যিনি একটি মেয়ের হয়ে লড়ছে, যে মেয়েটি নাবালিকা থাকাকালীন একজন গুরুর, মানে যারা ধর্মগুরু হয় তার দ্বারা ধর্ষিত হন, লাঞ্ছিত হয়। তো বিভিন্ন যারা সাক্ষী তাদেরকে মেরে দেয়া হচ্ছে, বিভিন্ন রকমের অল্টারেশন করার চেষ্টা করছে, বড় বড় উকিল আসছে যেরকম এটা ক্ষেত্রে হচ্ছে, কিন্তু উনি একদিকে লড়ে গেছেন এবং ওনার শেষ ভার্ডিক্টে উনি বলেছেন যে 3 রকমের পাপ হয়, একটা পাপ, একটা অতি পাপ আর একটা মহাপাপ। মহাপাপের কোনো ক্ষমা হয় না। সেই মহাপাপটা কি? যখন তুমি যে পোস্টে আছো সেই পোস্টে থেকে একজন সাধু হয়ে, একজন ধর্মের মানুষ হয়ে একজন শিষ্যকে এই কাজটা করো। যেমন একজন অধ্যক্ষ হয়ে একটি পিজিটি তার মেয়ের মতো তার হত্যা এবং ধর্ষণ তিনি পরিচালনা করেছেন। এদের কোনো শাস্তি হয় না। এরা হচ্ছে রাবণের মতো, যে যদি সে রাজা হয়ে বা রাবণ হয়ে সীতাকে হরণ করতো, তার পাপটা কিন্তু অতি পাপ হতো, মহাপাপ হতো না। কিন্তু সে সাধুর বেশ ধরে করেছে বলে গোটা সাধুত্বের অপমান হয়েছে। এ ঠিক তাই। তবে আনফর্চুনেটলি সেরকম উকিল বোধহয় আমরা পাবো না, আর সেরকম উকিল বোধহয় নেই। আমি জানি না যে এই পার্টিকুলার সমাজের, উকিল সমাজের, কিভাবে তারা এদের হয়েও মামলা লড়তে দাঁড়িয়ে পড়ছেন। কিসের, কোথায় তাদের তাদের কি টাকার কাছে বিবেক টিবেক কিচ্ছু বড় নয়? এতগুলো উকিল তারা পয়সা নিয়ে সুপ্রিম কোর্টে, তারা পয়সা নিয়ে শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে যাচ্ছেন এবং জামিন চাইছেন। এইসব কি বলবো, এসব আবর্জনাগুলোর তাদের মন থেকে কোনো বিবেক আসছে না যে তারা লড়বে না, যে এদের বিরুদ্ধে আমি কোনোভাবে লড়বো না। এটা ভেতর থেকে আসছে না। আমরা না হয় বাধ্য, আমাদের কাছে না হয় অসুস্থ হয়ে এলে আমাদের চিকিৎসা করতে হবে তাদের, কিন্তু এনারা তো বাধ্য নন। এনাদের তো কোথাও এরকম এথিক আনএথিক্স এসব তো নেই। এনারা তাহলে কেন এই সব মানুষগুলোকে হেল্প করছেন, সাহায্য করছেন? জানি না, অ্যাপিল রইল তাদের কাছে, শুভবুদ্ধির উদয় হোক। আর মহালয়ার গান তো বেরিয়ে গেছে, গান শুনুন ভালো করে, খুব সুন্দর গান, খুব সুন্দর সুর, গেয়েছেন খুব ভালো সবাই। আমার শোনার সৌভাগ্য হয়নি, আমি একটুখানি দেখেই এতটাই মুগ্ধ হয়ে গেছি, এতটাই অনুপ্রাণিত হয়ে গেছি সোকল্ড, যে আমার আর শোনার ইচ্ছে করেনি। শুনুন, আপনারা শুনুন, উৎসবে ফিরুন, উৎসব করুন ভালো করে, ভালো থাকবেন।